ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন স্পেশাল ফোর্স আটক করে নিউ ইয়র্কে নিয়ে এসেছে, এই খবরটা যখন প্রথম সামনে এলো তখন আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো সিনেমার প্লট। একদম, এটা এতটাই নাটকীয় একটা ঘটনা। কিন্তু এটা বাস্তব। আর এই ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো একটা ঝড় উঠে গেছে। রাশিয়া আর চীন তো সঙ্গে সঙ্গেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটা জরুরি বৈঠক ডেকেছে। ডাকাটাই স্বাভাবিক ছিল। তো আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করতে বসেছি। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেঁটে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় একটা পদক্ষেপ নেওয়ার পেছনে কি যুক্তি দেখাচ্ছে, আর আন্তর্জাতিক আইনই বা কি বলছে? হ্যাঁ, আন্তর্জাতিক আইন কি আসলেই এত ঠুনকো? আর সবচেয়ে বড় কথা, এই ঘটনাটা আপর বিশ্বের ক্ষমতার ভারসাম্যের জন্য কি ইঙ্গিত দিচ্ছে? আপনি একদম ঠিক জায়গায় ঘুরেছেন। দেখুন, এটা শুধু মাদুরো বা ভেনেজুয়েলার বিষয় নয়, এর সাথে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের যে ধারণাটা, অর্থাৎ একটা দেশ কতটা স্বাধীন, সেই মৌলিক প্রশ্নটা জড়িয়ে গেছে। ঠিক। এই ঘটনাটা আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়েও একটা বড়সড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে দিয়েছে। চলুন বিষয়টা এক এক করে খুলে দেখা যাক। তাহলে নিরাপত্তা পরিষদের সেই জরুরি বৈঠকটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? রাশিয়া আর চীনের প্রতিক্রিয়া তো বেশ জোরালো ছিল। তাদের মূল আপত্তির জায়গাটা ঠিক কোথায়? দেখুন, তাদের মূল আপত্তিটা খুবই পরিষ্কার এবং বলতে গেলে মৌলিক। রাশিয়া আর চীনের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজটা ভেনিজুয়েলার সার্বভৌমত্বের ওপর একটা নির্লজ্জ আক্রমণ। সরাসরি একটা অ্যাটাক। একদম। এটা সরাসরি জাতিসংঘের সনদের মূল নীতিকে লঙ্ঘন করে। রাশিয়ার প্রতিনিধি তো বৈঠকে এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বা স্টেট স্পন্সর্ড কিডন্যাপিং বলেও উল্লেখ করেছেন। ওহ, বেশ কড়া ভাষা। হ্যাঁ, তাদের ভাষ্য হল, একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে হস্তক্ষেপ করা বা জোর করে শাসক বদলের চেষ্টা করাটা, এটা আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তার মানে তারা বলছে এটা একটা বেআইনি এবং আগ্রাসী পদক্ষেপ। কিন্তু এর পেছনে কি শুধুই এই নীতিগত কারণটাই আছে, নাকি অন্য কোনো স্বার্থও কাজ করছে? অবশ্যই স্বার্থ আছে। ভূরাজনীতিতে পরার্থপরতার জায়গা তো খুব কম, তাই না? তা তো বটে। ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার পৃথিবীর অন্যতম বৃহৎ। সেখানে রাশিয়া আর চীনের বিশাল অঙ্কের বিনিয়োগ রয়েছে, বিশেষ করে তেল এবং অস্ত্র খাতে। মাদুরো সরকার তাদের জন্য একটা নির্ভরযোগ্য অংশীদার ছিল। আচ্ছা। এখন যদি সেখানে মার্কিনপন্থী কোনো সরকার আসে, তাহলে তাদের এই শত শত কোটি ডলারের বিনিয়োগ এবং ল্যাটিন আমেরিকায় তাদের যে কৌশলগত প্রভাব, দুটোই ঝুঁকির মুখে পড়বে। সবটাই তাহলে ভূ রাজনৈতিক খেলা। অনেকটাই। তাই তারা মাদুরো আর তার স্ত্রীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। বোঝা গেল। রাশিয়া আর চীনের অভিযোগ তো খুবই পরিষ্কার। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় একটা পদক্ষেপের পেছনে কি যুক্তি দেখাচ্ছে? নিশ্চয়ই তাদের কাছেও শক্ত কোনো অবস্থান আছে, কারণ আন্তর্জাতিকভাবে এমন একটা পদক্ষেপকে তো আর হালকাভাবে নেওয়া যায় না। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তিগুলো বেশ কয়েকটা স্তরে সাজানো। তারা এটাকে হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত হিসেবে দেখাতে চাইছে না। আচ্ছা। প্রথমত তারা বলছে, কূটনীতিকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তাদের ভাষ্যমতে ট্রাম্পের প্রথম আমল থেকেই তারা চেষ্টা করে আসছে। যেমন ধরুন, ২০১৯ সালে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া বা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এগুলো সবই ছিল মাদুরোকে চাপ দিয়ে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা। কিন্তু অর্থনৈতিক চাপে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও মাদুরোর ক্ষমতার ওপর কোনো আঁচড় পড়েনি। তার মানে তাদের কথা হলো, যখন আলোচনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে তখনই তারা এই চরম রাস্তাটা বেছে নিয়েছে। মধ্যস্থতাকারীর মাধ্যমে মাদুরোকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। আচ্ছা। এরপর যে যুক্তিটা তারা দিচ্ছে সেটা আরও অদ্ভুত। তারা বলছে এই পদ্ধতিটা নাকি উত্তেজনা প্রশমনের জন্য নেওয়া। 1 মিনিট দাঁড়ান, এটা কিভাবে সম্ভব? একটা দেশের প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে আসাটা উত্তেজনা প্রশমন বা ডিএসক্যালেশন হয় কি করে? এটা তো উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার মতো কাজ। এখানেই তো যুক্তির মারপ্যাচটা। মার্কিন যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে তাদের লক্ষ্য ভেনিজুয়েলার সাধারণ মানুষ বা রাষ্ট্র নয়, শুধুমাত্র মাদুরোর নেতৃত্ব। ও আচ্ছা।
তারা বলছে এটা কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং একটা সার্জিক্যাল বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করা অভিযান, যাকে তারা টার্গেটেড কোয়ার্শন বলছে। আর তৃতীয় যুক্তিটা কি ছিল? আঞ্চলিক স্থিতিশীলতা তা ভেঙে পড়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী দেশ কলম্বিয়া আর ব্রাজিলে আশ্রয় নিয়েছে। এই শরণার্থী সংকট নাকি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তার মানে আঞ্চলিক শান্তি রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়াটা জরুরি ছিল তাদের ভাষ্যমতে। একদম। তারা বিশ্বকে একটা নৈতিকতার মোড়কে পুরো বিষয়টা দেখাতে চাইছে, যে তারা যা করেছে তা বৃহত্তর স্বার্থে এবং বাধ্য হয়েই করেছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আইন কি বলে? নৈতিকতার কথা বাদ দিলেও আন্তর্জাতিক আইনের চোখে এই কাজটা কি আদৌ বৈধ? চমৎকার প্রশ্ন। আর এখানেই পুরো বিষয়টার আইনি জটিলতাটা লুকিয়ে আছে। দেখুন, আন্তর্জাতিক আইনের দুটো মূল ভিত্তি হল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বল প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা। ঠিক। জাতিসংঘের সনদের আর্টিকেল 24 খুব স্পষ্টভাবে বলছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকিও দিতে পারবে না। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম নেই? মানে কোনো পরিস্থিতিতেই কি শক্তি প্রয়োগ করা যায় না? ব্যতিক্রম আছে, তবে মাত্র দুটি। প্রথমত, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিজে কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন দেয়, যেমনটা ১৯৯০ সালে কুয়েত দখল করার পর ইরাকের বিরুদ্ধে দেয়া হয়েছিল। আচ্ছা। আর দ্বিতীয় ব্যতিক্রমটি হল আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স, যা সনদের আর্টিকেল ৫১ অধীনে পড়ে। অর্থাৎ, যদি কোনো দেশ অন্য দেশ দ্বারা সরাসরি সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে তারা আত্মরক্ষার জন্য সামরিক পদক্ষেপ নিতে পারে। তাহলে তো বোঝাই যাচ্ছে এই ঘটনায় নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছিল না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এই আত্মরক্ষার যুক্তিটাই ব্যবহার করছে। একদম ঠিক ধরেছেন। তাদের মূল আইনি যুক্তিটাই হল সেলফ ডিফেন্স। কিন্তু কিভাবে? ভেনেজুয়েলা তো আমেরিকার ওপর কোনো হামলা চালায়নি। এখানেই তাদের যুক্তির নতুনত্ব। তারা বলছে, প্রেসিডেন্ট মাদুরো একটি নার্কো স্টেট বা মাদক রাষ্ট্র পরিচালনা করছেন। ভেনেজুয়েলা থেকে কোকেন এবং অন্যান্য মাদক পাচার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে, যার ফলে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হচ্ছে। ও। তাদের মতে এটি মার্কিন জাতীয় নিরাপত্তার উপর একটি চলমান আক্রমণ। তাই এই মাদক পাচার বন্ধ করতে এবং নিজেদের নাগরিকদের বাঁচাতে তারা আত্মরক্ষার খাতিরেই এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু আইন বিশেষজ্ঞরা কি এই যুক্তিটা মেনে নিচ্ছেন? মানে মাদক পাচারের মতো একটা অপরাধমূলক কার্যকলাপকে কি অন্য দেশের উপর সশস্ত্র আক্রমণের সাথে এক করে দেখা যায়? একেবারেই না। প্রায় সমস্ত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এই যুক্তিকে প্রত্যাখ্যান করেছেন। তাই? হ্যাঁ, তাদের মতে আর্টিকেল 51-এর অধীনে আত্মরক্ষার অধিকার শুধুমাত্র একটা দেশের উপর অন্য দেশের সরাসরি সামরিক বা শস্ত্র আক্রমণের ক্ষেত্রেই প্রযোজ্য। মাদক পাচার, সন্ত্রাসবাদে মদত দেওয়া বা সাইবার অ্যাট্যাকের মতো বিষয়গুলো গুরুতর অপরাধ হতে পারে, কিন্তু এগুলোকে সামরিক আগ্রাসন হিসেবে সংজ্ঞায়িত করা যায় না। তার মানে এই যুক্তিটা ধোপে ঠিকছে না। একদমই না। যদি মাদক পাচারের অজুহাতে অন্য দেশের সামরিক হস্তক্ষেপ বৈধ হয়ে যায়, তাহলে তো যে কোনো শক্তিশালী দেশ যে কোনো দুর্বল দেশের ওপর যে কোনো অভিযোগে আক্রমণ করতে পারে। এটা একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করবে, যা পুরো আন্তর্জাতিক আইন কাঠামোকেই ভেঙে দেবে। তার মানে সহজ কথায় আমার বাড়ির পাশের ড্রেন পরিষ্কার করার অজুহাতে কেউ আমার বসার ঘরে ঢুকে পড়তে পারে না, তাই তো? একদম নিখুঁত উপমা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়ার জন্য আন্তর্জাতিক সহযোগিতা, পুলিশি তদন্ত বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পথ খোলা আছে, কিন্তু সামরিক হস্তক্ষেপ বা একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসাটা কোনোভাবেই বৈধ হতে পারে না। এখানে তো আরও একটা আইনি প্রশ্ন আছে। রাষ্ট্রপ্রধান হিসেবে নিকোলাস মাদুরোর কি কোনো বিশেষ ছাড় বা ইমিউনিটি নেই? আন্তর্জাতিক আইনে তো রাষ্ট্রপ্রধানদের এক ধরনের দায়মুক্তি দেওয়া হয়। হ্যাঁ, আন্তর্জাতিক প্রথাগত আইন অনুযায়ী ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধানরা অন্য দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা থেকে দায়মুক্তি বা ইমিউনিটি পেয়ে থাকেন। তাহলে কিন্তু এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পাল্টা যুক্তি আছে। তাদের মতে তারা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয় না, যেহেতু তিনি একজন অবৈধ শাসক, তাই তার কোনো দায় মুক্তি থাকতে পারে না। মানে ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথেই
তার সেই সুরক্ষা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাদের মতে হ্যাঁ, যদিও রাশিয়া, চীন এবং আরও অনেক দেশ কিন্তু এখনও মাদুরোকেই বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানে। এই প্রসঙ্গেই তো একটা অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে, হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্টের ব্যাপারটা। এটা তো পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। এটা শুধু জটিল নয়, এটা মার্কিন নীতির স্ববিরোধিতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঘটনাটা ঠিক কি? ঘটনাটা হল ২০২২ সালে হন্ডুরাসের তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজকে ঠিক একই রকম মাদক পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তিনি ক্ষমতা ছাড়ার ঠিক পরেই এই ঘটনা ঘটে। আচ্ছা, একই রকম অভিযোগ। হ্যাঁ, এবং কিছুদিন আগেই মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, গত মাসেই ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেসিডেন্সিয়াল ক্ষমা ঘোষণা করে মুক্তি দিয়ে দিয়েছেন। এক মিনিট, আমি ঠিক শুনলাম তো? যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং সাজা হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হলো কি যুক্তিতে? ট্রাম্পের যুক্তি হল, হার্নান্ডেজ ছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এবং একজন মার্কিন মিত্র। ভাবুন একবার, অবিশ্বাস্য। একজন দণ্ডপ্রাপ্ত মাদক পাচারকারীকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে মাদুরোর বিরুদ্ধে ঠিক একই অভিযোগে বিচার শুরু হওয়ার আগেই তাকে ভেনেজুয়েলা থেকে তুলে আনা হচ্ছে। এটা তো মারাত্মক দ্বিচারিতা। তার মানে এই হন্ডুরাস প্যারাডক্সটা আসলে আন্তর্জাতিক রাজনীতিতে একটা অলিখিত নিয়ম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না? যে নিয়মটা হল, মিত্র হলে এক আইন আর শত্রু হলে আর এক আইন। আপনি একেবারে মূল কথাটা ধরে ফেলেছেন। এটা শুধু ডাবল স্ট্যান্ডার্ড নয়, এটা হলো রুলস বেসড অর্ডার বা নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার ধারণার ওপর একটা বড় আঘাত। কিভাবে? যখন নিয়মগুলো নিজেদের সুবিধামতো প্রয়োগ বা উপেক্ষা করা হয়, তখন সেই নিয়মের প্রতি আর কারও আস্থা থাকে না। হার্নান্ডেজ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ছিলেন, তাই তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরেও মুক্তি পেয়ে গেলেন। আর মাদুরো প্রতিপক্ষ, তাই তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হলো। এই পুরো আলোচনাটা আমাদের আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ফিরিয়ে নিয়ে আসে। এত বড় একটা সংকট, কিন্তু পরিষদ কিছুই করতে পারছে না। তাহলে এই বৈঠকের মানে কি দাঁড়ালো? শুধুই কথার কথা? দুর্ভাগ্যবশত অনেকটাই তাই। এর মূল কারণ হল নিরাপত্তা পরিষদের কাঠামোগত দুর্বলতা, বিশেষ করে ভেটো ক্ষমতা। ওই ভেটো পাওয়ার। হ্যাঁ, পরিষদের ৫ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে তা আটকে দিতে পারে। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স একদিকে আর রাশিয়া ও চীন অন্যদিকে। তার মানে দুই পক্ষ সমান সমান। এখন রাশিয়ার পক্ষ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব আনাও হয়, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ভেটো দিয়ে সেটাকে বাতিল করে দেবে। তার মানে যে নিজেই অভিযুক্ত সেই বিচারক? এই কারণেই কি ভারত বা জার্মানির মতো দেশগুলো দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা বলছে? একদম। ভারত, জার্মানি, ব্রাজিল, জাপানের মতো দেশগুলো বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া এই কাঠামো আজকের বিশ্বের বাস্তবতাকে প্রতিফলিত করে না। ভেটো ক্ষমতার কারণে পরিষদ প্রায়শই অকার্যকর হয়ে পড়ে, বিশেষ করে যখন কোনো স্থায়ী সদস্য নিজেই কোনো বিতর্কের কেন্দ্রে থাকে। এই ভেনিজুয়েলা সংকট সেই সংস্কারের দাবিকে আরও একবার জোরালো করে তুলল। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা বেরিয়ে এলো তা বেশ উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপটা আন্তর্জাতিক আইনের চোখে একেবারেই বৈধ নয়। আত্মরক্ষার যে যুক্তি তারা দেখাচ্ছে তা প্রায় কেউই মানতে নারাজ। ঠিক। অন্যদিকে হন্ডুরাসের ঘটনাটা তাদের নীতির দ্বিচারিতাকে এমনভাবে সামনে এনেছে যা উপেক্ষা করা কঠিন। আর জাতিসংঘ, বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংস্থা হয়েও তার ভেটো ক্ষমতার কারণে কার্যত দর্শকের ভূমিকা পালন করছে। হ্যাঁ, মাদুরো নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন, কিন্তু এই নাটকের শেষ কোথায় তা এখনও কেউ জানে না। আর এই ঘটনাটা ভবিষ্যতের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অস্বস্তিকর প্রশ্ন রেখে যাচ্ছে। কি সেটা? ভাবুন, যদি আত্মরক্ষার সংজ্ঞাটাকে এতটা প্রসারিত করা হয় যে মাদক পাচার বা শরণার্থী সংকটকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপ বৈধতা পেয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ভবিষ্যৎ কি? এটা একটা বড় প্রশ্ন। এটা কি এমন একটা বিশ্বের দরজা খুলে দিচ্ছে না, যেখানে শক্তিশালী দেশগুলো তাদের জাতীয় স্বার্থের অজুহাতে দুর্বল দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যখন তখন হস্তক্ষেপ করতে পারবে?
আজ যা ভেনেজুয়েলার সাথে হচ্ছে কাল তা অন্য কোনো দেশের সাথে হবে না তার নিশ্চয়তা কোথায়? এই ভাবনাটাই হয়তো আমাদের আজকে সবচেয়ে বড় প্রাপ্তি।